দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারবিন চৌধুরী। প্রায় ৬৪ বছর ধরে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট নামে মার্কিন উন্নয়ন সংস্থা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, চিকিৎসা, দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মতো নানান মানবিক সহায়তা প্রদান করে আসছে। ১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির প্রশাসনে প্রতিষ্ঠিত এই উন্নয়ন সংস্থাকে এখন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক জানিয়েছেন ইউএসএআইডি বন্ধের ব্যাপারে একমত হয়েছে তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প। মাস্কের দৃষ্টিতে ইউএসএআইডি একটি সন্ত্রাসী সংগঠন, আর ট্রাম্প বলেছেন এটি একটি চরমপন্থী পাগল দ্বারা পরিচালিত সংস্থা। ট্রাম্প দীর্ঘদিন ধরেই বৈদেশিক সহায়তা ব্যয়ের সমালোচনা করে আসছেন। তিনি মনে করেন এটি আমেরিকান জনগণের করের অর্থের সঠিক ব্যবহার নয়। তবে বিষয়টি মানতে নারাজ ডেমোক্র্যাট আইন প্রণেতারা। ডেমোক্র্যাটদের দাবি, ট্রাম্পের এই সিদ্ধান্ত মার্কিন জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে যাচ্ছে, তাই তারা ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ও আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন ট্রাম্পের এই সিদ্ধান্ত রুখে দিতে আদালতে মামলা ঠুকে দিয়েছেন। মামলার মাধ্যমে ট্রাম্পের এই সিদ্ধান্তকে কি আটকে দেয়া যাবে? বিশ্বের ৬০টি দেশে কাজ করা ইউএসএআইডি বন্ধ হলে বাংলাদেশ সহ বাকি বিশ্বে এর প্রভাব কেমন? এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে আমার সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমায়না হক। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্লিয়ান্সের সাবেক উপাচার্য এমিরেটাস অধ্যাপক ডক্টর মোস্তফা সারওয়ার, এবং নিউ জার্সি থেকে আছেন মনমাউথ ইউনিভার্সিটি স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন অধ্যাপক ডক্টর গোলাম মোহাম্মদ মাতবর। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দুরালাপে। আমি শুরুতে একটা জিনিস বুঝে তারপরে আলোচনাটায় প্রভাব বা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা একটু বিস্তারিত আলোচনায় যাব। ডক্টর মোস্তফা সারওয়ার, এই যে ট্রাম্প এবং ইলন মাস্কের পরিকল্পনায় এই ইউএসএআইডির সহায়তা বিশ্বজুড়ে যেটি করে আমেরিকা, সেটি স্থগিত হচ্ছে। নির্বাহী আদেশে ৯০ দিনের জন্য স্থগিত হচ্ছে বলে আমরা জানছি। কিন্তু যেই যুক্তিটি দেখানো হচ্ছে বা যেটি আসলে যুক্তি, যেটি তো আসলে কংগ্রেসের একটা আইন দ্বারা ১৯৬১ সালের ফরেন অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট, এখন এই আইনটি বলবৎ থাকা অবস্থায় এই সহায়তা কি বন্ধ করে দেওয়া সম্ভব? আপাতত নির্বাহী আদেশে আটকে আছে, এটিকে চূড়ান্তভাবে বন্ধ করে দিতে পারবেন ট্রাম্প? যুক্তরাষ্ট্রের আমরা দেখেছি যে অনেক মানে যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ এবং লেজিসলেটিভ ব্রাঞ্চ, এদের যে যৌথ অনেক জিনিসগুলো একদম খুব ডেফিনিটিভ কোনো ধারা নেই। মানে আমি মনে করি যে যেগুলোকে আমি বলছি যে যুক্তরাষ্ট্রের যে গণতন্ত্রের যে অবকাঠামোতে কিছু কিছু নড়বড়ে কিছু পিলার রয়েছে, ডোনাল্ড ট্রাম্প সেগুলোকেই উনি ধরছেন। আমার যেন মনে হয় যে ইউএস এইড কে যেহেতু উনি ফরেন সার্ভিসের সঙ্গে, ফরেন অ্যাফেয়ার্সের সঙ্গে অ্যালাইনমেন্ট করবেন এবং উনি ১০,০০০ কর্মচারী তাদের জব উনি শেষ করে দিয়ে মাত্র ৩০০কে রাখবেন এবং তাদেরকে ফরেন সার্ভিসের সঙ্গে অ্যালাইন করবেন। আমার যেন মনে হচ্ছে যে এটাকে আইনত বাধা দেওয়া খুব কঠিন কাজ হয়ে যাবে এখানে, বিকজ কারণ হয় কি, ফরেন অ্যাফেয়ার্সের বিভিন্ন দায়িত্ব কিন্তু এটা প্রেসিডেন্টেরই ব্যাপার। আনটিল আনলেস ইট বিকামস এ ট্রিটি, তখন এগুলো চলে আসে লেজিসলেটিভ ব্রাঞ্চে এবং তখন দুজনারই ব্যাপার এটা জুরিসডিকশনে পড়ে। কিন্তু আমার যেন মনে হয় যে এই খরচের ব্যাপার দেখিয়ে এবং আননেসেসারি বলে উনি এটাকে যে উৎখাত করতে যাচ্ছেন, সেটাকে আমার মনে হয় খুব একটা বাধা দেওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না। এখন এখানে আমি একটা জিনিস বলবো যে দেখুন, এতে কিন্তু বাংলাদেশ হলো ইউএসএইড এর সবচেয়ে বড় রেসিপিয়েন্ট ইন এশিয়া। যেমন গেল মানে 2023-তে আমাদের ছিল $401 মিলিয়ন বাংলাদেশ পেয়েছিল, এবং এতে কিন্তু অনেক কাজ হয়, যেমন ধরেন ফুড সিকিউরিটি, হেলথ কেয়ার, এডুকেশন ইনিশিয়েটিভ, ডেমোক্রেসি, মানে ডেমোক্রেসির জন্য যে বিভিন্ন এনজিও রয়েছে তাদের হেল্প করা, গভর্নেন্স, এগুলো কিন্তু সব জড়িত। প্রচুর এনজিও এই ইউএস এইডের টাকাতে চলে। এখন আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন
তাতে ফলো করে এই থার্সডেতে অলরেডি 250-র বেশি ইউএস এইডের লোকরা তারা কিন্তু ওয়াশিংটনে রিপোর্ট করার জন্য আমার মনে করে ফেলেছে। দ্যাট ওয়াজ দ্য অর্ডার। হ্যাঁ, এই যে গেল থার্সডেতে। আর মাত্র আমার যারা মতে 2জন কি 3জন এরকম একটা নাম্বার, যারা ওখানে তাদের বাচ্চাদের লেখাপড়া আর তাদের স্বাস্থ্যগত ব্যাপার রয়েছে, এই কারণে তাদেরকে কিছু সময়ের জন্য মানে তাদেরকে একটু ওই অর্ডারটাকে তাদের উপর থেকে রহিত করা হয়েছে, কনসেশন দেওয়া হয়েছে। কাজে এমনি এক পরিস্থিতিতে আমার যেন মনে হয় যে এই যে ইউএস এইডের ব্যাপারটা, এটা এখানে আইনত বাধা দেওয়া যাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, এবং এর প্রভাব কিন্তু বিশ্বজুড়ে বিশাল। ডক্টর মোস্তফা সরওয়ারের প্রভাবটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাইবো, এবং আপনি বাংলাদেশ প্রসঙ্গও তুলছিলেন, তো খুবই গুরুত্ব দিয়ে শুনতে চাইবো বাংলাদেশের উপর কি প্রভাব পড়বে। আমি ডক্টর গোলাম মাকবর আপনার কাছ থেকেও একটু আপনিও যদি এর সাথে কিছু যোগ করেন, এই সিদ্ধান্তটা কি চূড়ান্তভাবে বাস্তবায়ন করা যাবে কিনা, এর সাথে যদি আপনারও কিছু ভিন্ন মত বা সহমত প্রকাশ করতে চান সেটি একটু জানবো। ট্রাম্প যেটি বলছেন এটাও একটু শুনবো, যে আসলে র্যাডিক্যাল লুনেটিক বলছেন যে তাদের দ্বারা পরিচালিত হচ্ছে, এরকমটি কেন বলছেন? আর মাস্ক তো বলছেন সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত। ধন্যবাদ। আসলে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর মোস্তফা সরওয়ার খুব সুন্দরভাবেই বলেছেন যে ইউএসআইডির বিলুপ্ত হলে বা এটার আইনগত বাধা কি আছেন এটাকে অ্যাবলিশ করার জন্য, বা এর যে ইমপ্লিকেশনটা কি সারা ওয়ার্ল্ডের, উনি কিন্তু চমৎকারভাবে বলেছেন। তো আমি একটু অ্যাড করব। দেখুন, ইউএসআইডি ইজ দ্য ফেস অফ ইউনাইটেড স্টেটস, এবং স্যার খুব সুন্দর করে বলেছেন যে হিউম্যানিটেরিয়ান যে এইডগুলো ইউএসআইডির মাধ্যমেই দেওয়া হয়। যুক্তরাষ্ট্র আপনি দেখবেন 1991-এ যখন সাইক্লোন হলো বাংলাদেশে, যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম যায়, এবং আপনার মানুষের ড্রিঙ্কিং ওয়াটার থেকে আরম্ভ করে প্রতিটি কিছু কিন্তু আমরা যদি জাস্ট ফোকাস অন বাংলাদেশ, আমরা জানি লার্জেস্ট রিসিপিয়েন্ট অফ ইউএসআইডি। এবং শুধু তাই নয়, তারা আরেকটা কাজ করেন যেটাকে বলা হয় নেশন বিল্ডিং। ইটস নট অনলি লাইক ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং বিভিন্ন যে আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রিজগুলোতে তাদের যে ইউনাইটেড স্টেটসের যে সবচেয়ে বড় সহায়তা সেটা দেওয়া হয় কিন্তু ইউএসআইডির মাধ্যমে। সেটা অল কাইন্ডস অফ রোডস মেইনটেনেন্স বলতে বা রোডস বিল্ডিং থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইকোনমিক সাইড, সোশ্যাল সাইড, অল ডিফারেন্ট সাইডস। ইউনাইটেড স্টেটসের অর্থাৎ ডেমোক্রেসির কথা বলা হয়, ইউনাইটেড স্টেটসের যে অল্ট্রিজম বা ফিলান্থ্রপি, that's what actually get done through this organization. এখন দেখুন, গতকালকে কিন্তু আপনার সামান্থা পাওয়ার, who is the former administrator of USAID, সে চমৎকারভাবে বলেছেন যে এর যে ডিজাস্ট্রাস ইফেক্টটা কি হবে যুক্তরাষ্ট্রের জন্য। দেখুন, এখন আমাদের দেখতে হবে যে ওয়ার্ল্ড ফ্রন্টে কারা। চায়না, রাশিয়া, এরা তো লুপে নিয়েছে এবং দে আর সেলিব্রেটিং। ওয়েল, দিস ইজ হোয়াট লাইক এন্ড অফ, বিকজ আপনি যখন যুক্তরাষ্ট্রের মাধ্যমে যখন অন্য একটা কান্ট্রিকে সহায়তা করতে চান, তখন কিন্তু আপনার সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে মানুষ কিন্তু ইমিডিয়েট যেটা দেখতে চায়, রিফিউজি ফর এক্সাম্পল, ফোর্স দা যে ইমিগ্রেশন যেগুলো হচ্ছে, বা বিভিন্ন ডিজাস্টার সিচুয়েশন, অন্য সেটা ইমিগ্রেশন হোক বা ন্যাচারাল ডিজাস্টারের জন্য হোক, ক্লাইমেট রিফিউজি হোক, এখানে কিন্তু প্রথম যে সহায়তা দেওয়া হয়, যেটাকে আমি মনে করি প্রগনোসিস, ইমিডিয়েট রিলিফ, সেটা হচ্ছে ইউএসআইডির জন্য। আরেকটা যেটা সমস্যাটা হবে, হ্যাঁ, he can actually dismantle it because they have created the department called Department of Government Efficiency. So it's lunatic. আমি বলবো lunatic, কিন্তু তাদের ডিসিশনটা লুনেটিক সে যে বলতেছে সেটা না। এবং এইটার যে ভয়াবহ যে অবস্থাটা দাঁড়াবে, এটা আসলে সারা ওয়ার্ল্ডে হচ্ছে। ইউনাইটেড স্টেটসের যে একটা ভ্যানিটি ছিল, ইউনাইটেড স্টেটসকে যে মানুষ সব সময় যে একেবারে প্রেইজওয়ার্দি কথা বলতো, সেটা কিন্তু অনেকটা কিন্তু অলরেডি কিন্তু সেটা কিন্তু শেষ করে ফেলতেছে। আর যেটা এখানে আরেকটা কথা আমি বলবো যে আপনার ফর্মার স্পিকার ন্যান্সি পেলোসি, on her interview with CNN yesterday, she said three important things that what Democratic Party and other people, civil society need to do: litigate, legislate, communicate. That's what exactly need to do, because otherwise they will try to do each and everything. Democratic Party, দেখুন আপনার 47 Senate member আছে, 47 is not a small number, and there are people on the other side, a Republican side, those who have some sense about all this thing. এবং সবচেয়ে বড় একটা যেটা করতে হবে, সিভিল সার্ভিস, 65,000, these are the civil servant. তারা জীবনের বাজি রেখে এই যে ওয়ার্ল্ডে যে সবচেয়ে আপনার ক্রিটিক্যাল সিচুয়েশন গুলো, জঘন্যতম যে যুদ্ধের জন্য হোক বা যেটার জন্য হোক, সেখানে তারা কিন্তু এই সার্ভিসটা দিচ্ছে।
নেশন বিল্ডিং তো পরের কথা, আপনার ইমিডিয়েট যে হিউম্যানিটেরিয়ান ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন যেটা, এই যে গাজায় আপনার, সো এভরিহোয়ার ইউএসআইডির মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্র বোঝাইতো যে দিস ইজ হোয়াট আমেরিকা স্ট্যান্ড বাই ইউ। এবং এই যদি আপনি বিলুপ্ত করে দেন তাহলে এটা তো আর থাকলো না। আপনি পরে করবেন সেটা হচ্ছে লং টার্ম, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। পিপল ওয়ান্ট টু সি সামথিং ইমিডিয়েটলি, দ্যাটস হোয়াট ইউএসআইডি ইউজ টু ডু ইট। সো এই যে সিভিল সার্ভেন্ট যে 10,000, তাদের যে ইনস্টিটিউশনাল বা প্রফেশনালিজম যেটা, দ্যাট ইজ গোয়িং টু বি লস্ট। আপনি দেখুন এখন 65,000 বোধহয় বিভিন্ন সিভিল সার্ভেন্ট অলরেডি কিন্তু বাইং আউট, তাদেরকে দেওয়া হয়েছে যে ভলান্টারি, ইটস এ কাইন্ড অফ ইনভলান্টারি। আমরা তো জানি যে তাদের পক্ষে কাজ করাটা খুব ডিফিকাল্ট হবে, সুতরাং তারা মনে করছে যা হয়েছে হয়েছে, আমি আমার নিজের ইয়েটা সেভ মাই ওন ফেস। সো all those things, are going to be like lost for the nation. I think that's what they're not looking at. So আপনার প্রশ্ন যদি আমি সরাসরি উত্তরেই বলি, yes, they can dismantle it and they will do it. আপনি লিটিগেট করে পজ দিতে পারবেন, বাট আলটিমেটলি if they want to do it, they will do it. এবং আমরা জানি অলরেডি বিল গেটস বোধ এই কথাটা বলেছেন, বা ওয়ারেন বাফেট, I cannot remember this person who is running the DOGE, Department of Government Efficiency. He can destabilize the whole world, not only United States. Money talks. If people don't actually stand against it, I think we're going to see even more disastrous and destructive things. That's what we are seeing in the United States. আমি আসলে এই প্রভাবগুলো নিয়ে আরো কথা বলবো। ডিজাস্টারাস প্রভাব বলছেন, আমি একটু জানতেই চাইবো সেই বিষয়টা, এবং বিশেষ করে যেটি বলছিলাম বাংলাদেশের উপর কেমন প্রভাব সেটি নিয়ে কথা বলবো। ডক্টর রোমানা হক, আপনার কাছ থেকেও এটি আসলে জানবো। 6 দশকের উপর ধরে এই সহায়তাটা যুক্তরাষ্ট্র চালিয়ে আসছে, বন্ধ হয়ে যাচ্ছে এভাবে। আর যে বলছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা বলছে তারা চ্যালেঞ্জ করবে, বা আদালতেও গড়িয়েছে এটি, এটার কি কোনো প্রতিকারের জায়গায় কি দেখা যাচ্ছে না, বা এটাকে টিকিয়ে রাখার মতো কোনো জায়গা কি দেখছেন যে কিছু আছে যেটা করলে এটা এই যেটাকে ডক্টর মাকবর বলছেন সিদ্ধান্তটা লুনেটিক সিদ্ধান্ত, এই লুনেটিক সিদ্ধান্তটাকে স্থগিত করা যাবে, আটকানো যাবে, এমন কি কিছু দেখেন? ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। তবে আপনার প্রশ্নের উত্তরের আগে আমি একটু বাংলাদেশের অবস্থানটা বলতে চাচ্ছি প্রথমে, যে আমরা যে দীর্ঘ সময় ধরে, আপনি বলেছেন যে এখানে কিন্তু স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, খাদ্য নিরাপত্তা, সুশাসন প্রতিষ্ঠা, অনেকগুলো ক্ষেত্রে কিন্তু আসলে ইউএসএআইডি বাংলাদেশকে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে। এবং সমস্যা যেটা হচ্ছে যে এই যে ঘোষণাটা এসেছে খুবই হঠাৎ করে, এবং এখানে আমরা দেখছি যে প্রান্তিক জনগোষ্ঠী যারা এই সেবাটা পেতেন, তাদের এই অর্থ সহায়তার মাধ্যমে বিভিন্ন এনজিওর কাজের সূত্র ধরে তারা কিন্তু হঠাৎ করে এই সেবা গ্রহণটা থেকে বঞ্চিত হবে। এখন শুধু এই জনগণ যে সেবা পেত সেটাই না, স্বাস্থ্য, শিক্ষা সহ যে বিষয়গুলো আমি বললাম, এই এনজিওতে যারা কর্মরত ছিল তাদের একটা বড় কিন্তু দেখছি যে তাদের কর্মসংস্থান এখন ঝুঁকির মুখে পড়েছে। এবং আমরা পত্রিকায় দেখেছি যে এমনকি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিন্তু একদিনের নোটিশে হতে তারা 1,000 মানুষ কর্মী ছাঁটাই করতে তারা বাধ্য হচ্ছে, এবং আরও ছোট বড় অনেক এনজিওতেও কিন্তু এখন এই তাদের কর্মী ছাঁটাইয়ের একটা প্রবণতা শুরু হয়ে গেছে। তো তাদের কিন্তু শুধু একজন কর্মী না, তাদের পুরো পরিবারটাও কিন্তু তাহলে এখন এই সমস্যার মধ্যে পড়েছে। এবং তারা যেই ধরনের কাজগুলো করতে, এখানে যে সুশাসন থেকে শুরু করে দক্ষতা বৃদ্ধি, এখন এরকম তাদের কিন্তু অনেক ট্রেনিং, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের প্রজেক্টগুলো ছিল, তো এগুলো যখন বন্ধ হয়ে গেল তখন কিন্তু সেই দক্ষতা বৃদ্ধি, এই যে নলেজ ডেভেলপমেন্টের যে কাজগুলো, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে এই বিভিন্ন পরিবার যারা এই কাজের সাথে সংযুক্ত ছিল, এবং যে দক্ষতা বৃদ্ধির জন্য যে টেকনিক্যাল নলেজ ট্রান্সলেশন, এই অনেকগুলো কাজ কিন্তু তাহলে এখন ব্যাহত হচ্ছে, এবং এটা একটা সুদূর প্রসারী প্রভাব আমাদের রয়েছে। আর এটা যদি একটু আগে থেকে জানা যেত তাহলে কিন্তু একটা পরিকল্পনা করা যেত, বা সরকারও হয়তো সেভাবে চিন্তা করতে পারতো যে এই কাজগুলো তাহলে সরকার তার নিজস্ব অর্থায়নে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এখন এই বছরের এই সময়ে এসে হঠাৎ করে কিন্তু বাজেট অ্যালোকেট করা, বাজেট অর্থায়ন করা কিন্তু সম্ভব হয় না। তো এই কারণে এটা একটা সমস্যার মধ্যে আমরা পড়েছি। বিশেষ করে যেটা আমি প্রথমে বলছিলাম, যে সেবাগুলো, স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানির সুযোগ করে দেওয়া, এই সুবিধাগুলো তাহলে জনগণ এখন কিভাবে পাবে? আপনার পরবর্তী যে প্রশ্নটা ছিল যে আমরা আমি এখন তাহলে রোমানা হক, আপনি যেহেতু এই প্রশ্নটাই বলছেন, আমি তাহলে এই প্রশ্নটা মানে আমার প্রশ্নটা তুলে রাখি, আমি শেষ অংশটা শুনবো। বাংলাদেশের উপর প্রভাব নিয়ে একটু আপনি কথা বলতে শুরুই করলেন, তাহলে একটু জিজ্ঞাসা করি যে এখন যখন আসলে বাংলাদেশের একটা সব মিলিয়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা দেখছি যে 71% বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ গত বছরের এই সময়ের তুলনায় নিট বিনিয়োগ কমেছে, এই খবরটি আমরা পাচ্ছি। এই সময়ে, বিশেষ করে এই সময় বাংলাদেশের জন্য, এই সময়ে এরকম একটা সিদ্ধান্ত, এই সময়ের কি একটা বিশেষ গুরুত্ব আছে? আপনার কি মনে হয় মানে সংকট ঘনীভূত হওয়ার মতো একটা অবস্থা কি মনে হচ্ছে?
অবশ্যই অবশ্যই, কারণ এই সময় আমাদের কিন্তু আমরা যদি দেখি যে সরকারের সামনেও কিন্তু অনেকগুলো বিষয় আছে যেখানে সরকারের সংস্কারের কাজ বা অনেকগুলো কাজে তার অর্থায়ন প্রয়োজন। সেই অবস্থায় এই বৈদেশিক এই অর্থায়নটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, বিশেষ করে আমি এটার উপর জোর দিব যে কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে এরকম বন্ধ হয়ে যাওয়াটা অবশ্যই একটা চাপ তৈরি করেছে। এবং এখন এই যেই কাজগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোর একটা পুরাপুরি একটা সঠিক চিত্রায়ন সরকারের কাছে মানে পাওয়া এবং সেই অনুযায়ী আরো কর্মপরিকল্পনা করা, অর্থায়ন করা, এটা একটা জটিল প্রক্রিয়ার মতো হয়ে গেছে। এবং সেই হঠাৎ করে এটা করার জন্য আসলে সরকারেরও একটা দক্ষতা দরকার এবং তথ্য উপাত্তও দরকার যে আসলে কোথায় কিভাবে এটা করা সম্ভব। তো সেই জন্য আমার মনে হয় যে এটা একটা বড় একটা চাপ তৈরি হয়েছে আমাদের মধ্যে। এবং এই সময় অন্যান্য যারা আরো অর্থায়ন করে আমরা দেখেছি সেখানে, যেমন ধরেন এফসিডিও বা আরো অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে তাদেরও কিন্তু অর্থায়ন সময়ের সাথে কমে যাচ্ছে। সুতরাং অন্য প্রতিষ্ঠান করে যে হঠাৎ করে সেই কাজগুলোর দায়িত্ব নিবে সেরকমটিও কিন্তু নয়, কারণ প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের নিজস্ব একটা কর্মপরিকল্পনা থাকে। সুতরাং তারাও কিন্তু হঠাৎ করে সেই যে গ্যাপটা তৈরি হয়েছে এটাকে হঠাৎ করে পূরণ করা সম্ভব না। সুতরাং আমি মনে করছি যে এই বর্তমান এই অবস্থাতে এটা যথেষ্ট একটা সংকট তৈরি করছে আমাদের জন্য। ধন্যবাদ ডক্টর রুমানা হক। আমি এই প্রসঙ্গটিতে একটু আমার সম্মানিত দুই অতিথির কাছ থেকেও শুনে নিতে চাই। ডক্টর মোস্তফা সরওয়ার, বাংলাদেশের উপর প্রভাবটা এই সময় কতটা, মানে এটার বিস্তার কতটা বলে আপনি মনে করছেন? এটা দারুণ, কারণ আমাদের যে ডক্টর রুমানা হক যে বললেন এবং আমার অতি প্রিয় ডক্টর গোলাম মাতুব্বর যা বলেছেন, আমি তাদের সঙ্গে প্রতিধ্বনিত করব যে এটার ইম্প্যাক্ট হবে মানে নিদারুণ খারাপ। এবং আমি যেটা দেখলাম যে অর্ডারের ভেতরে কতগুলো ব্যাপার রয়েছে, যেমন উনি বলছেন যে ওয়েবসাইট যেটা ইউএসএইড এর এবং অন্যান্য যে সফটওয়্যার আছে এটাকে উনি বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন, এবং আমার মনে হয় হয়তো অলরেডি বন্ধ হয়ে গেছে। এবং ইমিডিয়েটলি, যেমন ধরুন 250-র বেশি বাঙালি এই ইউএসএইডে চাকরি করতেন, তাদের তো চাকরি চলে গেলই। তারপরে এর ইম্প্যাক্ট পড়বে কয়েক হাজার এমপ্লয়ি বিভিন্ন এনজিওর, এবং মানে যে আইসিডিআরবি, যে একটা বিরাট একটা ইনস্টিটিউশন ছিল মহাখালীতে, হ্যাঁ, আমি অনেক আগে থেকে আমার ছাত্র জীবন থেকে সেটার সঙ্গে পরিচিত ছিলাম, সেটা বন্ধ হয়ে যাবে। মানে যদি বাংলাদেশ খরচটা, কিন্তু এটা একদম অসম্ভব ব্যাপার, কারণ এর যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এর সঙ্গে যে যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী যে একজন ডাক্তার এখান থেকে গিয়ে ওখানকার হেড হয়, এই সব জিনিসগুলো যেন মনে হয় ওলটপালট হয়ে গেল। এবং রুমানা হক যেটা বলেছেন যে এর জন্য কেউ প্রস্তুত ছিল না, এটা হঠাৎ করে আসছে, এবং আসার জন্য এটা যে একটা রিয়াক্টিভ কিছু করা হবে সেটাও সম্ভব হচ্ছে না। এর মধ্যে আমি শুধু একটু এক্সেপশন দেখি, মানে এ লিটল বিট, মানে গ্রিন লাইট ইন দিস ডিজাস্টারাল সিচুয়েশন ইজ দ্যাট যে রোহিঙ্গাদের যে খাবার এবং এটাকে বলবৎ রাখা হয়েছে, সেটাও যে কবে চলে যায় তাও বলবৎ রয়েছে। বিকজ আমার যা মনে হয় যে সৌদি আরব এবং অন্যান্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ, যে যারা ওখানে অংশগ্রহণ করে এবং তাদের ইন্টারেস্ট আছে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব আছে, এর জন্য ওটাকে ঠিক রেখে দিয়েছে। কিন্তু অন্য সবগুলো ভবিষ্যৎ অনিশ্চিত। আমি শুধু অনিশ্চিত বলবো না, আমার যেন মনে হয় ভবিষ্যৎ নেই। কারণ এই লোক যে করেছেন, চিন্তা করে দেখেন যে ইউএসএইড এর 10,000 যারা কর্মচারী, সেই 10,000 কর্মচারীর মধ্যে মাত্র 300 জনকে রাখা হবে এবং তাদেরকে মার্চ করে দেওয়া হবে টু দি স্টেট ডিপার্টমেন্ট। কাজেই আমার যেন মনে হচ্ছে যে এই ডিজাস্টার, এবং আমি আরেকটা ডেটা আপনাদেরকে বলবো যে আমাদের যে এই বছর মানে আমার মনে হয় 200 কত অলরেডি দেওয়া হওয়ার কমিটেড ছিল মিলিয়ন, আর 2021 to 2022 এই 5 বছরে আমাদের সঙ্গে কিন্তু এগ্রিমেন্ট হয়েছিল বা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের $954 মিলিয়ন। হ্যাঁ, এর মধ্যে ডিসবার্স হয়েছে 425 মিলিয়ন। বাকি চিন্তা করে দেখুন 5 মিলিয়নের, মানে হাফ বিলিয়নের বেশি তো বন্ধ হয়ে গেল। এবং আরো আমি একটা লক্ষ্য করলাম যে ওই এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে আরেকটা অংশ আছে যেখানে লেখা আছে যে অল দ্য অ্যাক্টিভিটিস উইল বি স্টপড। তার মানে আপনি যদি এখন কোনো স্টাফ বাংলাদেশের কোনো ব্যাপারে, যেমন ধরেন পোর্টেবল ওয়াটার, যে পানি খাওয়ার জন্য যেখানে আমাদের আর্সেনিক পয়জনিং আছে এবং অন্যান্য ব্যাপার আছে, সেখানে সাধারণ মানুষকে যে পানির একটা ড্রিঙ্কিং ওয়াটার দেওয়ার কথা ছিল,
সেটাও কিন্তু উনি কিন্তু অ্যাকর্ডিং টু হিজ অর্ডার ইট মাস্ট বি স্টপড। কারণ এর খরচ মানে মানে বাজেটের একটা রুল আছে, ওখানকার যে এক্সিকিউটিভ এখন দায়িত্বে আছেন সে তো ওটাকে বন্ধ না করলে এই যে খরচটা তার জন্য এটা বেআইনি হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে এক্সিকিউটিভ মানে ছিলাম, ভাইস চ্যান্সেলর ছিলাম, কমিশনার ছিলাম, আমি জানি যে এই অর্ডারগুলোকে মানতেই হবে, ইউ ক্যানট ডিসওবে দ্যাট। কাজেই আমি দেখছি যে একটা বিশাল ডিজাস্টার চলে আসছে, এবং এটার আমার মনে হয় যা মতিগতি দেখছি চারিদিকে, তাতে আমার মনে হয় এ থেকে আমাদের উদ্ধার হবে বলে মনে হচ্ছে না। অনেক এনজিওই ব্যাংকক্রাফট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জি, আমি একটা বিরতিতে যাই, বিরতির পরে এসে এই বিষয়ে বাংলাদেশের উপর প্রভাব, বিশ্বজুড়ে এর প্রভাব এবং যুক্তরাষ্ট্রের ভেতরেও এর প্রভাব, এই বিষয়গুলো নিয়ে আরেকটু কথা বলবার চেষ্টা করবো। ফিরছি দুরালাপে বিরতির পর। ফিরে এলাম দুরালাপে। ডক্টর রোমানা হক, আগের অংশে বাংলাদেশের উপর প্রভাবের বিষয়ে যেটি কথা বলছিলাম এবং আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম গত বছরের তুলনায় এবার এখন বৈদেশিক বিনিয়োগ নিট কমেছে, যেটা দেখছিলাম 11 বছরের মধ্যে সর্বনিম্ন, এবং একটু সার্বিক অর্থনীতির চিত্রটাই আপনার কাছ থেকে একটু বাংলাদেশের বিষয়ে একটু জানবো যে এখনো যে অস্থিরতাটা চলছে, ভাঙচুর যেভাবে চলছে, বিদেশে যে কেমন বার্তা যাচ্ছে, এবং তার কারণে সামনে আসলে কেমন আপনার মনে হয় যে আমাদের অর্থনীতিতে প্রভাব পড়তে যাচ্ছে, তার উপরে যেটি নিয়ে আমরা আলোচনা করছি ইউএসএইড এর সহায়তা বন্ধ হচ্ছে, কেমন সামনে অর্থনীতিতে প্রভাব পড়ছে এবং আমাদের সরকারের এখানে নিয়ন্ত্রণ পরিকল্পনা আপনি কেমন দেখেন? আবারও ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। একটু আগে আমি যেটা বলছিলাম সেটার সূত্র ধরেও যদি আমি শুরু করি, তারপর আপনার আবারও আসবো। যে তখন যেটা বলা হয়নি, দেখেন আমাদের কিন্তু বেশ কিছু গবেষণা প্রকল্পও চলছে, যেগুলো ইউএসআইডির সহায়তায়, এবং আমাদের পাইপলাইনে বেশ কিছু প্রজেক্ট ছিল যারা হয়তো কিছু কাজ শুরু করেছেন, এবং এই এখন অর্থায়নটা বন্ধ হওয়ার পরে এই টাকাটাও কিন্তু তারা আর ফেরত পাবেন না। তো সুতরাং সেটা কি হবে এটাও তারা চিন্তা করছেন। আর অনেকে হয়তো যে পাইপলাইনে প্রজেক্টগুলো ছিল তারা ওটার জন্য কিছু প্ল্যান করেছেন, বেশ কিছু তারা হয়তো অর্থায়ন করে ফেলেছেন, সেগুলো এখন ঝুঁকির মুখে পড়লো। আপনার প্রশ্নটাতে আবার আসছি যে এখন আমাদের সরকার এখানে কি করতে পারে। তা আমি আমার পূর্বের বক্তাদের কথা এবং পত্রপত্রিকার পড়া থেকে যেটা আমি বুঝতে পেরেছি, এখানে আসলে খুব বেশি কিছু যে করার আছে আমি সেটা মনে করতে পারছি না, এবং হয়তো সম্মিলিতভাবে হয়তো বেশ কিছু দেশ মিলে এটা কূটনৈতিক পর্যায়ে তারা আলাপ আলোচনা করতে পারেন এবং আমাদের দেশের যে অবস্থানটা আছে এটাকে তারা তুলে ধরতে পারেন, একটা আন্তর্জাতিক একটা প্রেশার গ্রুপ তৈরি করা বা এটাকে কিছু এক ধরনের অ্যাপিল হিসাবে নিয়ে যাওয়া, এগুলো করা যেতে পারে। কিন্তু সেই সাথে আমি মনে করি যে আমাদের যে অবস্থানটা এখন তৈরি হয়েছে যথেষ্ট হতাশাজনক। তাহলে সরকারকে আসলে এই যে আমাদের এখন কি প্রয়োজন সেটাকে আসলে প্রায়োরিটিতে নিয়ে আসা, যে কারা কোথায় কি ধরনের কাজ করছিলেন, তারা কি ধরনের সহায়তা করছিলেন, সেটা একটা ম্যাপ করে সেখানে প্রায়োরিটি ভিত্তিতে, যেমন একটু আগে আলোচনা হচ্ছিল যে হয়তো সুপেয় পানির যেটা ব্যবস্থা করা, বা যেটা আমরা বলছিলাম স্বাস্থ্য ব্যবস্থাপনা, কারণ ইউএসআইডি কিন্তু নগর স্বাস্থ্য উন্নয়নে প্রচুর তারা কাজ করতো। এখন হঠাৎ করে এটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন এই যে নগরের মানুষের স্বাস্থ্যসেবাটা কিভাবে, বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবায় যারা যে সহায়তা দিতেন, এখানে কিভাবে তারা কাজ করবেন, অর্থাৎ যতগুলো কাজ করছে সবগুলো একসাথে যদি সরকার দায়িত্ব গ্রহণ নাও করতে পারে, তাহলে অন্তত প্রায়োরিটিটাকে সেট করে কিছু কিছু জায়গায় জরুরি ভিত্তিতে তারা যেন সহযোগিতাটা দিতে পারে, এই পরিকল্পনাটা করার জন্য আমি মনে করি সরকারের আসলে ডক্টর একটা রোমানা হক, আপনি পদক্ষেপ তো দরকার। ইউএসএআইডির প্রকল্প বন্ধের ফলে সেখানে কি পরিকল্পনা, আমি আসলে একটু সার্বিক অর্থনীতির কথা আপনার কাছে জানতে চাচ্ছিলাম। যে এই যে আমি যেটা বলছিলাম যে বৈদেশিক বিনিয়োগ বন্ধ হলো, দেশে ভাঙচুর থেকে বিদেশে আরো যে বার্তা যাচ্ছে, সেগুলোর কোনো ইম্প্যাক্ট, এবং তার সাথে এটিও একটা যেটি আপনি বলছেন যেটি যুক্ত হলো, মানে অনেকগুলো দিক থেকে একসাথে একটা সংকটের মতো মনে হচ্ছে দেখতে। আপনি অর্থনীতিবিদ হিসেবে সেই সংকটটা আমাদের দেশের জন্য কেমন মনে হচ্ছে, যে সার্বিক অর্থনীতির উপরে এর প্রভাবটা কেমন, এটি একটু খুব ছোট করে যদি শুনি। ছোট করে অবশ্যই, যে আমাদের তো আমরা যদি দেখি যে কোভিড থেকে শুরু করে আমরা 2020 সাল থেকে, তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তারপরে আমাদের দেশের যে সার্বিক অবস্থায় আমাদের যে ব্যাংকিং খাত থেকে শুরু করে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট প্রত্যেকটা আমাদের অর্থনৈতিক যেই সূচকগুলো আছে, আমরা দেখেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটা একটা বিশাল চাপ ছিল। তারপরে আমরা দেখেছি যে আমাদের এই বর্তমানে যে আমাদের পট পরিবর্তন হয়েছে এবং এখন নতুন যে অন্তর্বর্তী সরকার তারা আছেন, তারা শুরু থেকেই কিন্তু একটা চাপের মধ্যে,
কারণ পূর্ববর্তী যে সমস্যাগুলো ছিল সেগুলো যখন তারা নিরসন করতে ব্যস্ত, এই অবস্থাতে কিন্তু এখন নতুন এই চাপগুলো তৈরি হয়েছে। তো সুতরাং আমি মনে করছি বিশেষ করে আমাদের যে বৈদেশিক অর্থায়ন যে হঠাৎ করে যে কমে যাওয়াটা, এটা অবশ্যই একটা চাপ, কারণ এটার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না। এবং এটার জন্য একটা আমাদের দেশে যেটা একটা সমস্যা, যে আমরা যখন এই প্রকল্প নির্ভর হই, শুরুর থেকেই কিন্তু আমাদের একটা পরিকল্পনা থাকা উচিত যে প্রকল্পটা বন্ধ হবে এবং এটা সরকার সেই দায়িত্বটা তুলে নিবে। এই সাস্টেইনেবিলিটি প্ল্যানটা কিন্তু আমাদের অনেক সময় আমাদের কাগজে কলমে থাকে, কিন্তু আমরা সেটাকে বাস্তবায়ন করি না। এই জন্য আমাদের এই একটা প্রকল্প যখন শেষ হয়ে যায়, তখন দেখা যায় ওই প্রকল্প শেষ, আমরা সেটাকে হাত ধুয়ে ফেলি, নতুন একটা প্রকল্প আবার শুরু করি। কিন্তু এটাকে সাস্টেনেবল করা, এটাকে টেকসই করার দিকে আমাদের আমাদের আসলে সেই চিন্তাটা কম থাকে। তো এই অবস্থা তাই হয়েছে, অনেকগুলো প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। তো সরকারকে আসলে এখন প্রায়োরিটি সেট করতে হবে এবং জরুরি ভিত্তিকে আসলে আমার মনে হয় যে এটাকে নিয়ে পরিকল্পনা করে সঠিক অর্থায়ন তাদের এখন নিশ্চিত করতে হবে। ডক্টর রোমানা আর হক, সার্বিক যেটা আপনাকে আপনি বলেছেন, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি একটু ডক্টর গোলাম মোহাম্মদ মাতবর, আপনার কাছ থেকেও এই বিষয়টা শুনতে চাইবো। বাংলাদেশের সার্বিক অর্থনীতির মধ্যে মানে কতগুলো বিষয়, আমি যেটি ডক্টর রোমানা হককেও বলছিলাম, অনেকগুলো সংকটের জায়গায় একসাথে দেখা যাচ্ছে। আর একটা যে আমাদের যে রাজস্ব আদায়, সেটিও সংকুচিত হয়ে গেছে। সব মিলিয়ে আপনি আসলে কিভাবে দেখছেন বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি এখন কেমন, তার উপরে এই নতুন একটা সিদ্ধান্ত ট্রাম্পের প্রশাসনের, তার ইম্প্যাক্ট সব মিলিয়ে বাংলাদেশের উপর আপনার কি মনে হচ্ছে? এটা আসলে আনডাউটেডলি বাংলাদেশের জন্য একটা খুবই আনএক্সপেক্টেড এবং বাংলাদেশের জন্য একটা, আমি বলবো যে খুব খারাপ একটা অবস্থা হবে। কারণ দেখুন, আপনার এইটার প্রশ্ন উত্তর দেওয়ার আগে ডক্টর রুমানা হক কিন্তু একটু আগে প্রথম দিকে আপনার প্রথম যখন বক্তব্য রাখছিলেন, উনি কিন্তু সেক্টরগুলো বলেছেন বাংলাদেশে কোন কোন সেক্টরগুলো। তো এখন দেখুন যে আমি একটা সেক্টরের কথা বলি, যেমন আপনার বিশেষ করে রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার মনে আছে বোধহয়, আমরা যারা আগের আর কি IRDP, Integrated Rural Development Program, that contributed, it was started by USAID, BRDB যেটা এখন বলা হয় বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। এটা কিন্তু বিরাট একটা, গ্রামীণ ব্যাংক বা অন্যান্য মাইক্রো ক্রেডিট ছাড়া এই BRDB কিন্তু বিরাট একটা রোল প্লে করে। রোড মেইনটেন্যান্স থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার, আমেরিকা যেটা নেশন বিল্ডিং এর কথা হয়, এই USAIDর মাধ্যমে নেশন বিল্ডিং। এখন ট্রানজিশনিং টাইমটা তো আসলে খুব সাংঘাতিক, 24 ঘন্টার ভিতরে বলছো থেকে প্যাক আপ করতে চলে যাওয়াটা, এইটা তো চিন্তা। যেমন বললো যে আফগানিস্তান থেকে উইথড্রয়ালটা, তারা সে তো বারবার বাইডেন গভর্নমেন্টকে ব্লেম করতেছিল, এটা হয়নি। তো এইটা তো আরো ক্যাটাস্ট্রফিক। এটা কিন্তু ডাইরেক্টলি মানুষকে যুদ্ধে যেটা কিল হয়, এটা কিন্তু আপনার স্লোলি, যেটা বাংলাদেশ বলেন বা সিমিলার যে ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, প্রত্যেকেরই কিন্তু একই অবস্থা। তো বাংলাদেশ আপনি দেখেন রুরাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে, গুড গভর্নেন্সের ক্ষেত্রে, ডেমোক্রেসির ক্ষেত্রে, এডুকেশন সেক্টরে, আপনার ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে, টেরোরিজমের ক্ষেত্রে, মানে আপনি যদি সব সেক্টরগুলো দেখেন, অলওয়েজ পুরোদা যে একটা রোল প্লে করছে সেটা হচ্ছে USAID। এবং আমরা জানি বাংলাদেশ একসময় ডেভেলপমেন্ট বাজেটের 60% ডিপেন্ড করতো ফরেন এইডের উপর, এখন অনেক বেটার। কিন্তু আমি যতটুকু জানি আর কি, রুমানা হক হয়তো আমার থেকে ভালো বলতে পারবেন ইকোনমিস্ট হিসাবে। তো এখন সেটা তো হঠাৎ করে যে বাংলাদেশের যেই সেক্টরগুলো এখন, এবং ক্লাইমেট চেঞ্জটা একটা বিরাট ব্যাপার, USAID এবং রোহিঙ্গা রিফিউজি যেটা স্যারে বললেন, এটাও তো একটা মারাত্মক একটা ইম্প্যাক্ট এগুলোর উপর হবে। সো ইটস নট অনলি অ্যাবাউট বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিকজ দিস ওয়াজ দ্য ফেস অফ দ্য ইউনাইটেড স্টেটস providing humanitarian assistance to the country. Those are badly, going through a rough time. তো আমি বলবো যেটা যে বাংলাদেশের জন্য যেটা আপনার, আমি মনে করি এটা খুব একটা খারাপ একটা ইয়ে হবে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার আছেন, স্বাভাবিকভাবে অন্যান্য কান্ট্রিগুলো যে কোনো ধরনের একটা ইনভেস্টমেন্ট করতে বা FDI, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হওয়ার জন্য স্বাভাবিক সবাই চিন্তা করে, স্টেবিলিটি তো সবাই চায়। FDI এর মূল সত্য হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি আছে কিনা, ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, ওখানে শান্তি শৃঙ্খলা আছে কিনা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে কিনা। এখন আমরা জানি এই সরকারটা একটা অস্থায়ী সরকার, তো সেইখানে হচ্ছে আপনার কি বলে যে কেরোসিনের উপর আগুন ধরাইয়া দেওয়ার মতো অবস্থা আর কি, এবং দ্যাটস গোয়িং টু বি রিয়েল ব্যাড। এই সিচুয়েশন কিন্তু ইজ নট গোয়িং টু স্টে লাইক দিস, বাট দেয়ার আদার এক্সটার্নাল ফ্যাক্টরস লাইক চায়না, রাশিয়া, এবং এইটা কিন্তু আলটিমেটলি কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমেরিকার জন্য একটা বিরাট একটা কিন্তু ভয়াবস্থা। আমি ডক্টর গোলাম মাহবুব পরের অংশে একটু বৈশ্বিক প্রভাব, বিশ্বের উপরে বা অন্যান্য দেশগুলোর উপরে কি প্রভাব এবং যুক্তরাষ্ট্রের উপরে কি প্রভাব, সেটি জানতে চাইবো। কিন্তু আমি ডক্টর মোস্তফা সারোয়ার, আপনার কাছ থেকেও একটু সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতিটা জানতে চাইবো। যেটা আপনি বললেন যে USAID তো বন্ধ হয়ে গেলই, এবং এটা আমরা আলোচনায় আজকে আমরা বললাম যে এটা হয়তো আর হবে না, অ্যাটলিস্ট ডোনাল্ড ট্রাম্প যে পর্যন্ত ক্ষমতায় আছেন আগামী 4 বছর এটাকে আর ফেরত আনা হয়তো সম্ভব হবে না।
আর কম্পোনেন্ট আছে, অন্যান্য কি আছে? অন্যান্য যেমন ধরুন যে এর কোনো যে অল্টারনেটিভ গুলো ভাবা হচ্ছে, সেগুলোতে যে অন্য যে দেশগুলো আছে যেমন চায়না কিংবা ইউরোপ, এদের সাহায্য মানে যুক্তরাষ্ট্রের মতো এত বিশাল সাহায্য কেউ করে না। এটা একটা মানে ধ্রুব সত্য, আমরা বছরের পর বছর দেখেছি। কাজেই সবচেয়ে ভয় হচ্ছে যে এই দেশগুলো কিন্তু এত বড় মানে গ্যাপটাকে পূরণ করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আর এদিকে যে দেশের ভেতরে যে পরিস্থিতি চলছে এবং যে কতগুলো এক্সিস্টিং রিয়ালিটি, যেমন ধরুন এটা ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম শব্দটাই যেখানে আছে সেখানে কিন্তু ওই যে যেটা ডক্টর গোলাম মাতবর বলেছেন সুন্দর করে, যে সেখানে এফডিআই চিন্তা করতে হলে মানে যে একটা গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট, তাহলে আমি কি ধরনের ইনভেস্টমেন্ট করব, কি ধরনের জিনিসে আমি অ্যাজ এ ফরেন গভর্নমেন্ট অর ফরেন এন্টিটি, যেমন ধরেন প্রাইভেট সেক্টর, আমি ওখানে গিয়ে কিভাবে আমি ইনভলভ হব? কারণ সবাই কিন্তু, বিশেষ করে প্রাইভেট সেক্টর তো অসম্ভব, বাংলাদেশে যাচ্ছে না। যেখানে ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে প্রাইভেট সেক্টর সবসময় ভাবে যে আমি যার সঙ্গে চুক্তি করছি সেই তো থাকবে না, কাজে আমার যে লাভ, কতটা আমার লাভ হতে পারে, এর ব্যাপারে একটা দুশ্চিন্তা থেকে যায়। সাধারণত প্রাইভেট ইনভেস্টমেন্টে আনসার্টেনটি হলো সবচেয়ে বড় শত্রু। আনসার্টেনটি থাকলে কেউ ওর কাছে যায় না। হ্যাঁ, আর ওদিকে সরকারি যেটা সাহায্য, সেটাও একটা অসুবিধাজনক পর্যায়ে পড়ে যায়। এবং সবচেয়ে যে জিনিসটা আমি দেখছি যে বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট যদি মানে একটা নিশ্চয়তা দিতে পারতো যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, ওখানে জীবন এবং সম্পদের নিশ্চয়তা রয়েছে, কিন্তু আমরা দেখছি যে অনেক ঘটনা ঘটছে যেখানে এগুলো সরকারের যে মানে একটা যে কোনো একটা সোভরেন কান্ট্রির সরকারের যে দায়িত্বগুলো, সেই দায়িত্ব কিন্তু ওখানে পালন করা যাচ্ছে না। এবং এর 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 ব্যাপারে অনেকের উস্কানি রয়েছে, এটা রয়েছে সেটা রয়েছে, অনেকের বক্তৃতা রয়েছে, হ্যাঁ, বিভিন্ন জিনিস। এটা খুব ডিবেটেবল, এক একজন এক এক কথা বলবে, কিন্তু ওভারঅল যখন একটা বিদেশি দেশ, একটা বাইরের দেশ যখন দেখবে, সে যখন দেখবে যে ওখানে জানমালের কোনো নিরাপত্তা নেই, ওখানে 2 দিন ধরে আপনি বুলডোজার দিয়ে মানুষের সম্পদ নষ্ট করে দিতে পারেন, এমনকি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারেন, তখন একটা বাইরের লোক, হ্যাঁ, ওটার আমি রেশনালাইজ করছি না যে ওটা ঠিক হলো কি বেঠিক হলো, কার দোষ কার গুণ, এগুলোর ডিবেটের মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু এক্সিস্টিং ব্যাপারটা, রিয়েলিটি যখন বাইরে থেকে একটা লোক দেখবে, একটা গভর্নমেন্ট অথবা একটা প্রাইভেট এন্টারপ্রাইজ, তখন তারা দেখবে যে হায় হায়, এখানে দেখছি যে মানে ফায়ার ব্রিগেড আসতে দেওয়া হচ্ছে না। আপনি চিন্তা করেন, যুক্তরাষ্ট্রে আপনি যদি ফায়ার ব্রিগেডকে আটকাতে সামরিক বাহিনী পারে না, ইন হিয়ার কোথাও যদি আগুন লাগে, কেউ ফায়ার ব্রিগেডকে বন্ধ করতে পারে না। ফায়ার ব্রিগেড উইল গো দেয়ার এন্ড দে উইল ডু দেয়ার জব। কাজে এই যে জিনিসগুলো, এগুলো আমার যেন মনে হচ্ছে একটু লেজে গোবরে অবস্থা হয়ে যাচ্ছে। এবং আমার কিন্তু দারুণ শ্রদ্ধা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। উনি আমাদের মর্যাদা, সম্মান, আমরা বাইরে আছি এবং আমরা প্রতি মুহূর্তে আমরা কিন্তু এটা উপভোগ করি এবং ফিল করি যে ওনার জন্য যে আমাদের প্রেস্টিজ বেড়েছে। কিন্তু ওনার গভর্নমেন্টের সময় এই জিনিসগুলো আমার মনে হয় আমি আমার একদম করজোরে আমি তার প্রতি অনুরোধ করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা দারুণ মর্যাদা করি। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের চেহারা বাইরে খুব একটা ভালো নয়। কারণ যেখানে এরকম মানে ডিক্লেয়ার করে, মানে 4-5 দিন ধরে ডিক্লেয়ার করে এই জিনিসগুলো হচ্ছে, আপনি একটা বুলডোজার তো অর্ডার করতে হয়, হু অর্ডার ইট, এ নিয়ে কি আপনি বিচার করবেন? হ্যাঁ, এই যে ক্রেন আসলো, এই কোন কোম্পানির ক্রেন, কে অর্ডার করলো, কোথা থেকে টাকা আসলো, হ্যাঁ, এগুলো কিন্তু একটা সাধারণ বিদেশি, আমি যদি বিজনেসম্যান হই এবং আমি যদি বাংলাদেশে ইনভেস্ট করার প্ল্যান করি, আমি ওটা যখন দেখবো এই প্রশ্ন আমার মাথার মধ্যে আসবে। এখানে যদি আমি বলি যে ও এটা ওই হাসিনার দোষ, এটা ছাত্রদের দোষ, এইটা প্যারিসের একটা লোকের দোষ, হ্যাঁ, তাতে কিন্তু কোনো কিছু কাজ হবে না। হ্যাঁ, একদম স্পষ্ট ডক্টর মুস্তাফা স্যার, আপনার বার্তা একদম স্পষ্ট। আমার একটা বিরতি স্টপস এট দ্য গভর্নমেন্টের হলো দায়িত্ব, হ্যাঁ, এবং গভর্নমেন্ট যদি ওটা না করতে পারে, তাহলে তো মানে এটা তো বাইরের মানে সভ্য পৃথিবীতে এটা প্রশ্ন করবেই, এবং এতে
বাংলাদেশের মর্যাদা বেড়েছে বলে আমি জানি সবার ইমোশন রয়েছে, দারুণ ইমোশন রয়েছে, কিন্তু সেই জন্য বিচারটা নিজের হাতে তুলে নেওয়া এটা তো একটা অসভ্য সমাজের একটা সাইন। এবং তাতে ডক্টর মোস্তফা যে সরোয়ার, বাইরে থেকে ধন্যবাদ একটা আপনাকে। লোক একটা বিরতিতে যাই, বাংলাদেশকে বিরতির সাহায্য পরে করবে আমি আবারও ইউরোপ। এই আলোচনায় ফিরবো। মোস্তফা সরোয়ার, ধন্যবাদ আপনাকে। একটা বিরতি। ফিরে এলাম দুরালাপে। এই অংশে আমাদের সময় কম থাকবে, ফলে আমি একবারই প্রশ্ন করে আপনাদের, যদিও ডক্টর মাদবরকে আমি এখন দেখতে পাচ্ছি না, আপনাদের দুজনের কাছেই আসি। আমরা বাংলাদেশের উপর প্রভাব নিয়ে কথা বলছিলাম, যদি কিছু সেখানেও যুক্ত করা থাকে বলবেন। এবং বিশ্বজুড়েই, মানে 60টি দেশে আমি যতটা জানি যে এই সহায়তা যায়, বিশ্বজুড়ে এর প্রভাবটা কেমন পড়বে এবং যুক্তরাষ্ট্রের ভেতরে কেমন প্রভাব পড়বে, ডক্টর মোস্তফা সরোয়ার? হ্যাঁ, এটা বাইরের আমার যেটা একটা ব্যাপার, যেমন ধরুন যে হেলথের ব্যাপারে, যেখানে এইডস এর রোগী আছে এবং তাদের যে চিকিৎসা ওষুধটা, এটা কিন্তু যায় এই যুক্তরাষ্ট্রের ইউএসএইড এর আন্ডারে। এবং এটা যে বন্ধ হয়ে গেল, এতে যে কত সহস্র লোক মারা যাবে, হ্যাঁ, এবং কষ্টে পড়ে যাবে যারা এইড রোগে আক্রান্ত, এবং এর সাবস্টিটিউট অন্য কেউ প্রোভাইড করতে পারবে বলে ইউরোপ চেষ্টা করছে, কিন্তু আমার যেন মনে হয় যে এটার একটা বিরাট ইম্প্যাক্ট হবে। এর ইম্প্যাক্ট বিশ্বজুড়ে বিশাল ইম্প্যাক্ট। ইউএসএইড ছিল একটা ফ্ল্যাগশিপ অফ ইউনাইটেড স্টেটস, সেটা কি উৎখাত করে দেওয়া হলো, এবং হবে আমার যা মনে হয় এটাকে বাধাগ্রস্ত করা যাবে না। এর ডোমেস্টিক্যালি আপনি চিন্তা করে দেখুন যে 10,000 লোক ফিরে আসছে অ্যাজ আনএমপ্লয়েড। তাদের কিন্তু জব ছিল, হ্যাঁ, তাদের পরিবার আছে, এবং এর মধ্যে এখানে এসে আবার তাদেরকে রিসেটেল করা, হ্যাঁ, এবং যাদের কোনো জব নেই, কোনো ইনকাম নেই। আবার কতগুলো ব্যাপার আছে যে যুক্তরাষ্ট্রে যদি আপনি লেট ক্যারিয়ারে ফায়ার হয়ে যান, হ্যাঁ, তখন কিন্তু নতুন কোনো জব পাওয়া, আর এদের জবগুলো এমন ছিল স্পেশালাইজড, যে ধরনের জব যুক্তরাষ্ট্রের ভেতরে হয়তো থাকবে না। হ্যাঁ, এই যে যেমন যে বাইরে আপনি যে কাজগুলো করেন, হ্যাঁ, যেমন পোর্টেবল ওয়াটার যাতে যায়, কম্পিউটার যাতে ক্লাসরুমে যায়, হ্যাঁ, যাতে খাদ্যই হয়, এগুলো তো যুক্তরাষ্ট্রে প্রযোজ্য না। হ্যাঁ, কাজেই এদের আর কোনো নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা নয়। এবং তাতে চিন্তা করে দেখেন, 10,000 লোকের জব চলে গেল, তাদের সংসারকে যদি চিন্তা করেন, এক একটা ফ্যামিলি আমি যদি 4 দিয়ে গুণ করি, মানে স্ট্যান্ডার্ড ফ্যামিলি, 2 বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ, তাতে 40,000 লোকের অবস্থা খারাপ হয়ে গেল ইন্টারনালি। কাজে এর যে প্রভাবটা শুধু বিশ্বব্যাপী যে রয়েছে তা না, এটা একদম পুরো সর্বত্র আসবে। আমি একটা কিন্তু কম্পারিজন, আমেরিকা ফার্স্ট নীতির অধীনে, মানে নীতিকে সমর্থন এটি করা হচ্ছে, এটি কিভাবে যুক্তরাষ্ট্রের, মানে আমেরিকা ফার্স্ট নীতিতে কিভাবে সহায়তা করছে এই ইউএসএইড বন্ধে? না, যেমন ধরুন যে বিশাল অঙ্কের টাকা তারা বাঁচিয়ে নিয়ে আসবে, কিন্তু তাদের তো কিন্তু আমি বললাম বৈশ্বিক যে প্রভাব, 10,000, যুক্তরাষ্ট্র যে প্রভাবশালী দেশ পুরো বিশ্ব জুড়ে, সেটি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? সেটা যাবে। এবং এটা কিন্তু যে অনেকে যে প্রশ্ন করছে, ডেমোক্রেটিক পার্টির অনেক লোক, যে এটা ন্যাশনাল সিকিউরিটিতে ইম্প্যাক্ট করবে, কারণ এর মাধ্যমেই কিন্তু যুক্তরাষ্ট্রের যে একটা ভালো গুডউইল, প্রত্যেকটা দেশে তাদের যে একটা সমর্থক গোষ্ঠী তৈরি হতো, হ্যাঁ, সেটা কিন্তু তার ন্যাশনাল সিকিউরিটিতেও কিন্তু ইম্প্যাক্ট করতো, হ্যাঁ, সেটা কিন্তু ব্যাহত হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট আমি দেখছি যে 4 বছর এটা পরে, পরে আবার 4 বছর পরে নির্বাচনে কি হয়, নোবডি নোজ। কাজে আমার মনে হচ্ছে যে যে অনেক আপনি লক্ষ্য করেন, আমি একটা এক্সাম্পল দেব, যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সেই যে কালো রাত্রি 25শে মার্চ, আপনারা কারো জন্ম হয় না হয়তো, সেই দিনে যে এই ঘটনাগুলো যে বাইরে আসছিল, কারা পাঠিয়েছিল? এটা পাঠিয়েছিল তো ইউএসএইড এর লোকরা। ওই আমাদের ওই যে ব্লাড ভদ্রলোক যার নাম, উনি তো ছিলেন এমবেসিতে, কিন্তু উনি ইউএসএইড এর লোকদেরকে, ওনাদের সাহায্যেই কিন্তু উনি মেমোটা, যে মেমোরেন্ডামটা আসছিল ওয়াশিংটন ডিসিতে, এবং সব খবরগুলো, এই যে ইউএসএইড এর কিন্তু বিভিন্ন তাদের অবদান রয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, আমি আমি স্বাধীনতা যুদ্ধে ছিলাম, আমি তো দারুণ কৃতজ্ঞ যে ওই সময় যে ইউএসএইড যে কাজ করেছিল বাংলাদেশে, এরকম অনেক কাজ তারা করে থাকে বিশ্ব জুড়ে। কাজে এই কাজগুলো তো সব বন্ধ হয়ে গেল। সবচেয়ে আমার কাছে খারাপ লাগছে যে জিনিসটা, যে এদেরকে তো সময় দেওয়া হলো না। যেমন ধরুন, ওই যে প্রায় 200-র বেশি লোককে
চাকরি থেকে স্যাক করে দিয়ে তাদেরকে থার্সডে, এই যে থার্সডে গেল, ওই দিন কিন্তু তাদের ওয়াশিংটনে হাজিরা দেওয়ার কথা। সেটা আমার কাছে খুব নিষ্ঠুর মনে হয়। হ্যাঁ, এবং ওভারঅল এই ব্যাপারটা আমার যেন মনে হচ্ছে যে একটা মানে মানে পৃথিবীর জন্য এটা একটা বাজে এক্সাম্পল, এটা একটা অশনি সংকেত। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মুস্তাফা সরোয়ার, ডক্টর রুমানা হক। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাচ্ছি, যদিও আমাদের পূর্ব বক্তারা সুন্দরভাবেও বলেছেন। এখন এই যে ইউএসআইডি হঠাৎ করে বন্ধ করে দিল তাদের অর্থায়নটা, এখন সরকার যদি এই টাকাটা নিজের পরিচালন ব্যয় থেকে না দিতে পারে, তাহলে সরকারের কিন্তু দেখা যাচ্ছে আবার হয়তো লোন করতে হবে ওয়ার্ল্ড ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটাতে কিন্তু আবার সেই ঋণের বোঝাটা আরও বাড়বে। তো এই দিকটাও খেয়াল করা যে আসলে যেই কাজগুলো তারা বন্ধ হয়ে গেছে সেগুলোর মধ্যে কোনগুলো আসলে সত্যিই জরুরি, হয়তো সেই জায়গাটাতে সরকার প্রায়োরিটি দিতে পারে। কিন্তু তারপরেও আমার মনে হয় যে এখন অন্যান্য জায়গা থেকে হয়তো লোন নিয়ে হলেও সরকারকে কিছু কাজ হয়তো চালাতে হতে পারে, আমাদের উপর আবার লোনের বোঝাটা বাড়বে। আমি একটু আগে আবার বলছিলাম যে আমাদের যে গবেষণাগুলো ছিল, এই গবেষণা বন্ধ হয়ে গেলে এমনি আমরা জানি যে আমাদের সরকারের যে অর্থায়ন, এখানে আমাদের 2% বেশি আসলে আমাদের গবেষণা বরাদ্দ নাই। তাহলে এই যে যারা গবেষকরা ছিলেন তারা এখন এই অর্থায়নটা কোথায় পাবেন? এই যে গবেষণাগুলো কিছু হয়তো মাঝপথে এখন থেমে যাবে, সুতরাং এই যে জ্ঞানের একটা বিস্তার, এটাও কিন্তু আমাদের বন্ধ হয়ে গেল। শুধু যে কর্মসংস্থান এগুলো না, এর বাইরেও কিন্তু আমাদের একটা সুদূর প্রসারী কিছু ব্যাপার রয়েছে। আমাদের শিক্ষা খাতে, আমি বারবারই বলছি, স্বাস্থ্য এবং শিক্ষা, এখানে আমরা দেখি যে সরকারের সব সময় বিনিয়োগ কম থাকে। এই জন্য ইউএসআইডির যে সাহায্যটা, এটা কিন্তু এই দুটা সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ। তো এখন এটা যে বন্ধ হয়ে গেল, এবং সরকারের যে সব সময় দেখি স্বাস্থ্য এবং শিক্ষায় আমাদের বাজেট বরাদ্দ এমনি কম থাকে, তো তাহলে এই অবস্থায় আসলে আমাদের কিন্তু আরও এই যে সামাজিক খাতগুলো, এগুলো কিন্তু আরও আমরা দেখবো যে সমস্যায় পড়বে। দারিদ্র্য দূরীকরণে তাদের যে কাজগুলো ছিল, তো এখন আমরা এমনি এখন কিন্তু দরিদ্র যেটা আমরা বলছি যে বর্তমান সময় আমরা দেখেছি, বিশেষ করে কোভিডের পরবর্তী সময় আমাদের কিন্তু নতুন দরিদ্র মানুষ যোগ হয়েছে, এবং এখনো এই যে পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন কারণে আমরা পত্রপত্রিকায় কিন্তু দেখেছি যে দারিদ্র্য কিন্তু আবার বাড়ছে। তো এখন এই কর্মসূচিগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কিন্তু আরও কিছু নতুন দরিদ্র আমাদের যুক্ত হবে। তো এই সার্বিক প্রেক্ষাপটে আমি মনে করি যে এটা আমাদের যথেষ্ট একটা সংকটময় সময়, এবং এখানে সরকারের আশু পদক্ষেপ আসলে নেওয়া প্রয়োজন, যেন যেই সমস্যাগুলো আমরা বললাম সেগুলোর জন্য কিছুটা উত্তরণের পথ যেন আমরা দেখতে পাই সরকারের কাছ থেকে। আমি হয়তো সেটাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আশা করব। একদম ছোট করে একটু শুনতে চাইবো যে আসলে কি এমন পরিকল্পনা বা উদ্যোগ আপনি দেখতে চান সরকারের কাছ থেকে? আমি দেখতে চাই বিশেষ করে তারা যে সামাজিক ক্ষেত্রগুলোতে তাদের যে অর্থায়নটা ছিল, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানি, জলবায়ু পরিবর্তনের যে মোকাবেলার জায়গাটা, এখানে তাদের আসলে সরকারের আশু পদক্ষেপ আমি কামনা করছি। এবং এক্ষেত্রে এই কাজগুলো আসলে খুব দ্রুততার সাথে নির্ণয় করা, এবং যেই যারা আসলে এদের সেবা গ্রহীতা ছিল তারা কারা, কোন এলাকাগুলোতে, সেটাতেও প্রায়োরিটি সেট করা। যেমন ধরেন যেই এলাকাগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, হয়তো সেখানে বেশি তাদের অর্থায়ন করা, এবং সেখানে পরিকল্পনাটা সেইভাবে নেওয়া। আমি মনে করি এটা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার হাতে আর সময় নেই স্যার। আচ্ছা, 2 সেকেন্ড। হ্যাঁ, আমি মনে করি যে এটা কিন্তু সরকারের জন্য একটা অসম্ভব ব্যাপার। তার কারণ বাজেট ইয়ারকে আমি যদি কাউন্ট করি, হ্যাঁ, এখন ফেব্রুয়ারি অলরেডি, জুনে শেষ হয়ে যাবে যেটা বাংলাদেশের বাজেট ইয়ার। কাজে এই মুহূর্তে টাকা অ্যালোকেট করা আমার যেন মনে হয় যে এটা ইন্টারিম গভর্নমেন্টের জন্য একটা দারুণ কষ্টকর বিষয় হয়ে যাবে। কারণ তার অন্যান্য অনেক কমিটমেন্ট বেড়েছে, যেহেতু মানে অনেকগুলো আন্দোলন এটা সেটার মধ্য থেকে ওনারা ক্ষমতায় আসছেন, খরচ অলরেডি বেশি হয়ে গেছে। জি, তার অনেক মধ্যে ধন্যবাদ ডক্টর মোস্তফা সরোয়ার। আমার মনে হয় বার্তাটা স্পষ্ট। ধন্যবাদ জুমানা হক, ধন্যবাদ সবাইকে, দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায়।